আমরা ভাবি বিপদ থেকে দূরে পালিয়ে গেলে আমরা বেঁচে যাব। আমরা ভাবি দেশ বদলালে, মহাদেশ বদলালে অন্ধকার আমাদের পিছু ছেড়ে দেবে। কিন্তু কিছু অন্ধকার এমন হয় যাদের কোনো সীমানা নেই, কোনো পাসপোর্ট লাগে না। আপনি যেখানেই যান না কেন তারা আপনার ঠিক ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলে। অভিশপ্ত বাইবেলের সেই নিষিদ্ধ দরজা, যেটা একবার খুললে আর কখনো বন্ধ হয় না। ইতালির ভ্যাটিকান থেকে কিভাবে সেটা বাংলাদেশের মাটিতে এসে খুলে গেল? ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আমি শাহাদাত হোসেন, আর আপনি শুনছেন ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। গত কয়েক সপ্তাহে আমাদের কাছে সবচেয়ে বেশি যে রিকোয়েস্ট এসেছে তা হল ইতালির ভ্যাটিকানের সেই অভিশপ্ত বাইবেল গল্পের রাহাত ভাইয়ের কি হল। তিনি কি দেশে ফিরতে পেরেছিলেন? ভ্যাটিকানের বেসমেন্টের সেই হাড় হিম করা শয়তান কি তাকে ছেড়ে দিয়েছিল? আপনারা যারা প্রথম পর্ব শুনেছেন তারা জানেন রাহাত ভাই ভ্যাটিকানের সিক্রেট আর্কাইভের ভেতরে মানুষের চামড়ায় মোড়ানো একটি নিষিদ্ধ বই ছুলে ফেলেছিলেন, আর তারপর থেকে এক বিশাল কালো ছায়া তার জীবনের প্রতিটা সেকেন্ড নরক বানিয়ে দিয়েছিল। আজকের এপিসোডটি কোনো সাধারণ গল্প নয়। এই গল্পটা শুনলে হয়তো আজ রাতটা আপনি একা থাকতে পারবেন না। আজ আমরা শুনব সেই অভিশাপের দ্বিতীয় এবং শেষ অংশ। ইতালির রোম থেকে পালিয়ে রাহাত ভাই যখন ঢাকার মাটিতে পা রাখেন, তিনি ভেবেছিলেন তিনি বেঁচে গেছেন, কিন্তু তিনি জানতেন না তিনি একা আসেননি। তার সাথে এমন কিছু একটা বাংলাদেশে প্রবেশ করেছিল যা তার পুরো পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। চলুন আর এক মুহূর্ত দেরি না করে আমরা ফিরে যাই রাহাত ভাইয়ের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার ডায়েরিতে। ভয়ের আরেক নাম, ভূত FM 9.8। প্রিয় শাহাদাত ভাই, আমি রাহাত। আমার প্রথম পর্বটি আপনারা যারা শুনেছেন, যারা আমার জন্য দোয়া করেছেন, তাদের সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। আমি জানতাম না যে আমার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা এত মানুষের কাছে পৌঁছাবে। ভাই, আমি আজ বেঁচে আছি ঠিকই, শ্বাস নিচ্ছি, খাচ্ছি, চলাফেরা করছি, কিন্তু বিশ্বাস করুন আমি আর মানুষ হিসেবে বেঁচে নেই। কিন্তু বিশ্বাস করুন আমার ভেতরের মানুষটা মরে গেছে। আমি আর আগের রাহাত নেই। ভ্যাটিকানের সেই অন্ধকার বেসমেন্ট থেকে আমি হয়তো শারীরিকভাবে বেরিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু আমার আত্মাটা আজও যেন ওই কালো বইটার ভেতরেই বন্দী হয়ে আছে। আজ আমি আপনাদের শোনাব ইতালির রোম থেকে পালিয়ে দেশে আসার পর আমার জীবনে কি ঘটেছিল, কিভাবে আমার একটা ভুলের কারণে আমার জন্মদাতা বাবা মা আর আদরের ছোট বোন মৃত্যুর মুখে পড়েছিল। এই ঘটনাগুলো মনে করতে আমার আজও প্যানিক অ্যাটাক হয়, আমার হাত কাঁপে। কিন্তু আমি চাই আপনারা জানুন, শয়তানের কোনো দেশ নেই, তার কোনো নির্দিষ্ট ভাষা নেই, সে শুধু সুযোগ খোঁজে। আমার ইতালির রোমের সেই ফ্ল্যাটের বাথরুমে আয়নার ভেতরে যখন আমি সেই বিশাল কালো ছায়াটাকে দেখেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম আমি যদি আর একদিনও ইতালিতে থাকি আমি আর বাঁচব না। আমি হয়তো পাগল হয়ে যাব, নয় ওই জিনিসটা আমাকে দিয়ে আমাকেই খুন করাবে। ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, চার্চের ফাদার, কেউ আমাকে সাহায্য করতে পারল না। আমি আমার বাঙালি বন্ধুদের সাহায্যে তড়িঘড়ি করে একটা রিটার্ন টিকিট কাটি। আমার শুধু মনে হচ্ছিল আমি যদি আমার দেশে আমার মায়ের কাছে ফিরে যেতে পারি তাহলে সব ঠিক হয়ে যাবে। হাজার হাজার মাইল দূরে ভ্যাটিকানের ওই অপবিত্র জিনিসের ছায়া হয়তো আমার দেশের পবিত্র মাটিতে পৌঁছাতে পারবে না। এই মিথ্যে সান্ত্বনাটাই ছিল আমার একমাত্র ভরসা। রোমের ফিউমিসিনো এয়ারপোর্টে যখন আমি ঢুকি, আমার চোখ মুখ বসা, চুল উস্কো খুস্কো, সারা শরীর কাঁপছে। এয়ারপোর্টের উজ্জ্বল আলোতেও আমার মনে হচ্ছিল যেন একটা ঘন অন্ধকারের ভেতর দিয়ে হাঁটছি।
আমার বারবার মনে হচ্ছিল মানুষের ভিড়ের মধ্যে থেকে কেউ একজন আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। আমি বারবার ঘাড় ঘুরিয়ে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পাইনি। ফ্লাইটে ওঠার পর আমি একটু শান্ত হলাম। আমি উইন্ডো সিটে বসেছিলাম। বিমান যখন টেক অফ করে মাঝ আকাশে পৌঁছালো, আমি চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললাম। যাক, অবশেষে আমি মুক্ত। আমি ওই অভিশপ্ত দেশ ছেড়ে চলে যাচ্ছি। টানা না ঘুমানোর কারণে কখন যে আমার চোখ লেগে এসেছিল আমি জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল একটা তীব্র ঠান্ডার কারণে। বিমানে এসি চলে, কিন্তু এই ঠান্ডাটা এসির ছিল না। এটা ছিল হাড় কাঁপানো কনকনে একটা ঠান্ডা, ঠিক ভ্যাটিকানের ওই বেসমেন্টের মতো। আমি চোখ খুলে দেখলাম বিমানের কেবিনের আলোগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। সবাই ঘুমাচ্ছে, শুধু ইঞ্জিন চলার একটা একটানা গোঙানি শব্দ শোনা যাচ্ছে। আমি আমার ডান দিকে বিমানের ছোট জানালার দিকে তাকালাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু জানালার কাঁচের উপর আমার নিজের যে আবছা প্রতিবিম্বটা পড়েছিল, সেটা দেখে আমার হার্টবিট যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। জানালার কাছে আমার চেহারার ঠিক পেছনে আমার সিটের হেডরেস্টের ওপর দিয়ে একটা কালো হাড় গিলে লম্বা হাত ঝুলে আছে। আমার মনে হলো আমার শরীরে সব রক্ত জমে বরফ হয়ে গেছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি খুব সাবধানে কাঁপা কাঁপা চোখে পেছনের সিটের দিকে তাকালাম। পেছনের সিটে একটা বয়স্ক ইটালিয়ান মহিলা ঘুমাচ্ছে, তার হাত দুটো কম্বলের নিচে। তাহলে জানালার কাছে ওই লম্বা কালো হাতটা কার? আমি আবার জানালার দিকে তাকালাম। এবার আমি স্পষ্ট দেখলাম জানালার কাঁচের ভেতর দিয়ে আমার প্রতিবিম্বের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই বিশাল কালো ছায়াটা। তার কোনো চোখ নেই, কিন্তু সে আমার দিকে তাকিয়ে হাসছে। আর সেই মুহূর্তেই বিমানের ইঞ্জিনের শব্দের মাঝখান দিয়ে আমার কানের একদম কাছে সেই পরিচিত ঘরে পৈশাচিক গলাটা ফিসফিস করে উঠল, লঙ্গে ফিউগেরে নন পোতেস। আমি ল্যাটিন ভাষা জানি না, কিন্তু আমার মগজ শব্দগুলোর অর্থ নিজে থেকেই অনুবাদ করে নিল, তুই বেশি দূর পালাতে পারবি না। আমি একটা অমানুষিক চিৎকার দিয়ে সিট থেকে লাফিয়ে উঠলাম। আমার চিৎকারে আশেপাশের প্যাসেঞ্জাররা জেগে উঠল। এয়ার হোস্টেসরা ছুটে এলো। আমি ঘামে ভিজে একাকার, থরথর করে কাঁপছি। আমি শুধু জানালার দিকে আঙুল তুলে পাগলের মতো বলছিলাম, ওখানে ওখানে কেউ আছে। এয়ার হোস্টেসরা আমাকে শান্ত করার চেষ্টা করলো। তারা ভাবলো হয়তো আমার ফ্লাইট প্যানিক অ্যাটাক হয়েছে। আমাকে পানি দেওয়া হলো, কিন্তু আমি জানি আমি কি দেখেছি। আমি তখনই বুঝে গিয়েছিলাম হাজার হাজার ফুট ওপরে মাঝ আকাশেও ওটা আমার সাথেই আছে। আমি ওকে ফেলে আসিনি, আমি ওকে নিয়ে পালাচ্ছি। আমি ওকে আমার সাথে করে দেশে নিয়ে যাচ্ছি। ঢাকায় পৌঁছানোর পর আমার বাবা মা এয়ারপোর্টে আমাকে নিতে এসেছিলেন। আমাকে ওই ভগ্ন কঙ্কালসার অবস্থায় দেখে আমার মা হাউমাউ করে কেঁদে ফেলেছিলেন। আমি তাদের কিচ্ছু বলিনি, শুধু বলেছিলাম কাজের অতিরিক্ত স্ট্রেসের কারণে আমার শরীর ভেঙে গেছে। আমাদের বাসাটা ঢাকার মিরপুরে, বেশ পুরনো একটা দোতলা বাড়ি। আমার একটা ছোট বোন আছে, নাম রিয়া। ও তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে। দেশে ফেরার পর প্রথম ৩-৪ দিন আমি অদ্ভুত এক শান্তিতে কাটালাম। আমার মায়ের হাতের রান্না, পরিবারের সবার সাথে সময় কাটানো, আর ঢাকার এই কোলাহলপূর্ণ পরিবেশ, সবকিছু মিলিয়ে আমার মনে হলো আমি হয়তো সত্যিই বেঁচে গেছি। ওই জিনিসটা হয়তো ইটালিতেই রয়ে গেছে। মাঝ আকাশের ওই ঘটনাটা হয়তো আমার ব্রেনের ট্রমা আর হ্যালুসিনেশন ছিল। কিন্তু শাহাদাত ভাই, শয়তান খুব বুদ্ধিমান। সে শিকারকে আগে ভরসা দেয়, তাকে বিশ্বাস করায় যে সে নিরাপদ, আর তারপর যখন মানুষ সবচেয়ে বেশি রিল্যাক্সড থাকে, ঠিক তখন সে আঘাত করে। ঘটনা শুরু হলো আমার দেশে ফেরার ঠিক ৫ম দিন রাতে। নভেম্বর মাস, ঢাকায় বেশ ভালোই শীত পড়ে গেছে। আমি আমার দোতলার রুমে ঘুমাচ্ছিলাম। আমার রুমটা ছিল একদম কোণার দিকে, আর রিয়ার রুমটা ছিল আমার ঠিক পাশের রুমটায়। রাত তখন হয়তো ২:৩০ কি ৩টে বাজে। আমি গভীর ঘুমেছিলাম। হঠাৎ আমার নাকে একটা উৎকট গন্ধ এসে ধাক্কা মারল। ঘুমের ঘরেই আমি গন্ধটা চিনতে পারলাম। এই গন্ধটা আমার ব্রেনের সেলগুলোতে গেঁথে আছে। পচা মাংস, পুরনো রক্ত আর পোড়া সালফারের গন্ধ। আমি ধরফর করে উঠে বসলাম। আমার রুমের এসি বন্ধ, জানালা বন্ধ, কিন্তু রুমের তাপমাত্রা এতই কমে গেছে যে আমার মুখ দিয়ে নিঃশ্বাসের সাথে সাদা ধোঁয়া বের হচ্ছে। আমি বিছানা থেকে নামলাম, আমার হাত পা কাঁপছে। আমি রুমের লাইট জ্বালালাম। রুমে কেউ নেই, কিন্তু গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মনে হচ্ছে গন্ধটা রুমের বাইরে থেকে, করিডর থেকে আসছে। আমি খুব সাবধানে আমার রুমের দরজাটা খুললাম। করিডরটা অন্ধকার। আমি পা টিপে টিপে করিডরে পা রাখলাম। হঠাৎ আমি একটা শব্দ শুনতে পেলাম, খস খস খস। শব্দটা আসছে আমার ছোট বোন রিয়ার রুম থেকে।
কেউ যেন রিয়ার রুমের ফ্লোরে কিছু একটা ঘষছে। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ওটা আমার সাথে যা খুশি করুক, কিন্তু আমার পরিবারের কারো কাছে যেন না যায়। আমি দৌড়ে রিয়ার রুমের দরজার কাছে গেলাম। দরজাটা ভেজানো ছিল। আমি আস্তে করে ধাক্কা দিয়ে ভেতরে তাকালাম। যা দেখলাম তা একজন ভাইয়ের জন্য, একজন সুস্থ মানুষের জন্য পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দৃশ্য। রিয়া ওর বিছানায় নেই, ও ফ্লোরে বসে আছে। ওর পিঠটা আমার দিকে। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার, শুধু রাস্তার ল্যাম্পপোস্টের সামান্য আলো জানালার গ্রিল ভেদ করে ওর ওপর পড়েছে। রিয়ার হাতে একটা কালো মার্কার পেন। ও ফ্লোরের টাইলসের ওপর পাগলের মতো কিছু একটা আঁকছে। ওর হাত চলার স্পিড এত বেশি যে মনে হচ্ছে কোনো রোবট কাজ করছে। খস খস খস। আমি কাঁপা কাঁপা গলায় ডাকলাম, রিয়া, কি করছিস তুই মাঝরাতে? রিয়া কোনো উত্তর দিল না। ওর হাত থামল না। আমি ঘরে ঢুকে লাইটের সুইচ টিপলাম। আলো জ্বলতেই আমি দেখলাম রিয়া ফ্লোরে কি আঁকছে। আমার পুরো পৃথিবী যেন ঘুরতে শুরু করল। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। রিয়া ফ্লোরের টাইলসের ওপর সেই একই চিহ্নগুলো আঁকছে, যে চিহ্নগুলো আমি ভ্যাটিকানের সেই নিষিদ্ধ কালো বইয়ের মল্লাটে দেখেছিলাম। সেই উল্টো ক্রস, সেই বিকৃত মুখের আদল, আর সেই জ্যামিতিক ল্যাটিন অক্ষরগুলো। একটা 17 বছরের মেয়ে, যে জীবনে কখনো ইতালি যায়নি, যে জীবনে ল্যাটিন ভাষা দেখেনি, সে কিভাবে এত নিখুঁতভাবে এই শয়তানি চিহ্নগুলো আঁকতে পারে? আমি দৌড়ে গিয়ে রিয়ার কাঁধ ধরে ঝাঁকালাম, রিয়া, রিয়া, কি করছিস তুই এসব? রিয়া হঠাৎ করে আঁকা থামিয়ে দিল। ওর পুরো শরীরটা একটা কাঠের পুতুলের মতো শক্ত হয়ে গেল। ও খুব ধীরে ধীরে ওর ঘাড়টা আমার দিকে ঘোরালো। শাহাদাত ভাই, ওটা আমার বোনের মুখ ছিল, কিন্তু চোখের দৃষ্টিটা রিয়ার ছিল না। ওর চোখ দুটো বড় বড়, চোখের মণি দুটো একদম স্থির, আর ওর মুখের পেশিগুলো এমনভাবে কুঁচকে আছে যেন ও হাসার চেষ্টা করছে কিন্তু পারছে না। ও আমার চোখের দিকে তাকিয়ে ওর নিজের গলায় নয়, বরং সেই ভ্যাটিকানের বেসমেন্টের সেই ভারী, কর্কশ, অমানবিক পুরুষালী গলায় পরিষ্কার বাংলায় বলে উঠল, তুই আমাকে তোর ঘরে নিয়ে এসেছিস, এখন এই বাড়ির সবাই আমার। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই রিয়ার চোখ দুটো উল্টে গেল এবং ও জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে বাবা মা রিয়ার রুমে ছুটে এলেন। আমরা রিয়াকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দিলাম। ওর ধুম জ্বর। ফ্লোরের ওই কালো মার্কারের দাগগুলো দেখে বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এসব কি এঁকেছে রিয়া, আর তুই এত ঘামছিস কেন রাহাত? আমি বাবাকে কিছুই বলতে পারলাম না। আমি ফ্লোরে বসে দুহাত দিয়ে নিজের মাথা চেপে ধরে কাঁদতে লাগলাম। আমি তখন বুঝতে পারলাম আমি শুধু নিজে না, আমার পুরো পরিবারের জন্য মৃত্যু ডেকে এনেছি। পরের কয়েকটা দিন আমাদের পরিবারের ওপর দিয়ে যেন একটা ঝড় বয়ে গেল। রিয়ার জ্বর কোনো ওষুধেই কমছিল না। ডাক্তাররা এসে অনেক টেস্ট করলেন, কিন্তু কোনো রোগ ধরতে পারলেন না। রিয়া সারাদিন বিছানায় পড়ে থাকত। ওর চোখ দুটো খোলা থাকত, কিন্তু ও কোনো কথা বলতো না। শুধু একদৃষ্টে সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন পড়ত। আমি একদিন ওর মুখের কাছে কান নিয়ে শুনেছিলাম ও ল্যাটিন ভাষায় সেই একই কথা বারবার বলছিল, লিবারানস, লিবারানস, যার মানে আমাদের মুক্ত করো। আমার মা রিয়ার এই অবস্থা দেখে প্রায় পাগল হয়ে যাচ্ছিলেন। আর আমার অবস্থা, আমি তো জ্যান্ত লাশে পরিণত হয়ে গেছিলাম। আমি নিজের ঘরে একা থাকতে পারতাম না। রাত হলে আমি স্পষ্ট দেখতাম আমার ঘরের কোণায়, আলমারির পাশে বা জানালার পর্দার আড়ালে সেই বিশাল 8 ফুট লম্বা কালো ছায়াটা দাঁড়িয়ে আছে। সে এখন আর শুধু ইতালিতে নেই, সে আমার ঢাকার এই পুরনো বাড়ির প্রতিটি ইটে, প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। সে আমাকে শারীরিকভাবে আঘাত করত না, কিন্তু সে আমাকে মানসিকভাবে শেষ করে দিচ্ছিল। আমি চোখ বন্ধ করলেই শুনতে পেতাম হাজার হাজার মানুষের আর্তনাদ, যারা আগুন আর অন্ধকারের মাঝে আটকা পড়ে চিৎকার করছে। আর সেই ভ্যাটিকানের বইয়ের পাতাগুলো আমার চোখের সামনে উড়ত। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল সেই সপ্তাহের শুক্রবার রাতে। বাবা মা রিয়ার ঘরে ওর পাশে ঘুমাচ্ছিলেন। আমি আমার রুমে একা। রাত তখন প্রায় 3টে। আমি বাথরুমে গেলাম। আমাদের বাসার বাথরুমটা বেশ বড়, আর সেখানে একটা বড় আয়না আছে। আমি চোখে মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকালাম। আমি দেখলাম আয়নার ভেতরের আমার প্রতিবিম্বটা ঠিক আমার মতো করে দাঁড়াচ্ছে না। আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আয়নার ভেতরের আমি মাথা নিচু করে আছে। আমার বুকটা ধক করে উঠল। আমি এক কদম পেছালাম। আয়নার ভেতরের আমি এক কদম পেছালো না। সে এবার ধীরে ধীরে মাথাটা ওপরে তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো কালো মণি নেই,
আর তার ঠোঁটের দুই কোণা কানের কাছে পর্যন্ত চিরে গিয়ে একটা বিভৎস পৈশাচিক হাসির সৃষ্টি করেছে। সে আয়নার ভেতর থেকে তার লম্বা ফ্যাকাশে একটা হাত তুলল, তারপর আয়নার কাঁচের উপর ভেতর থেকে নখ দিয়ে আঁচড় কাটতে শুরু করল। খির খির। কাঁচের ওপর নখ ঘষার সেই বিকট শব্দে আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হল। আয়নার ভেতরের আমি এবার মুখ খুলল, কিন্তু গলাটা ছিল সেই পিশাচটার। সে বলল, তোর মা বাবাকে আমি আজ রাতে নিয়ে যাব, আর তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। এই কথাটার সাথে সাথেই আয়নার কাঁচের মাঝখানে একটা ফাটল ধরল। ক্র্যাক করে একটা শব্দ হলো। আমি দেখলাম আয়নার ফাটল দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা বাথরুমের ভেতর ঢুকতে শুরু করেছে। আমি আর 1 সেকেন্ডও দাঁড়াইনি। বাথরুমের দরজা খুলে আমি এক দৌড়ে রিয়ার রুমের দিকে ছুটলাম। রিয়ার রুমের দরজা খোলা। আমি ভেতরে ঢুকে যা দেখলাম তা কোনো দিন কোনো সন্তান যেন নিজের চোখে না দেখে। আমি দেখলাম আমার মা আর বাবা মেঝেতে পড়ে আছেন। তারা অজ্ঞান নাকি মরে গেছেন আমি বুঝতে পারছিলাম না। আর রিয়া বিছানায় নেই। ও ফ্লোর থেকে অন্তত 3 ফুট ওপরে শূন্যের মাঝে ভাসছে। ওর পিঠটা ধনুকের মতো পেছনের দিকে বাঁকানো, ওর হাত পাগুলো অস্বাভাবিকভাবে মুচড়ে আছে, আর ওর মুখ থেকে অনবরত সাদা ফেনা বের হচ্ছে। পুরো ঘরটা সেই পচা মাংস আর সালফারের গন্ধে ভর্তি, আর ঘরের প্রতিটা দেয়ালে, সিলিংয়ে সেই বিশাল কালো ছায়াটা কিলবিল করছে। মনে হচ্ছে ঘরের ভেতর একটা বিশাল কালো সাপ ঘুরে বেড়াচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, আল্লাহ, আল্লাহ গো, আমাকে বাঁচাও, আমার বোনকে ছেড়ে দে শয়তান। আমার চিৎকার শুনে রিয়ার শরীরটা শূন্য থেকে ভাসতে ভাসতেই হঠাৎ করে আমার দিকে ঘুরে গেল। ওর সাদা হয়ে যাওয়া চোখ দুটো আমার দিকে স্থির হলো, আর তারপর ও শূন্য থেকে একটা প্রচণ্ড বেগে কোনো বন্য পশুর মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। এরপর যা ঘটেছিল সেটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। রিয়ার শরীরটা শূন্য থেকে একটা প্রচণ্ড বেগে কোনো বন্য পশুর মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। ওর একটা হাত আমার গলা চেপে ধরল, আর অন্য হাতটা আমার বুকের ওপর। ভাই, 17 বছরের একটা শুকনা পাতলা মেয়ের গায়ে এত শক্তি কিভাবে থাকতে পারে? মনে হলো যেন কোনো অদৃশ্য দানব আমাকে ফ্লোরে আছড়ে ফেলেছে। আমার পিঠ সজোরে ফ্লোরের টাইলসে আঘাত খাইল। আমি ব্যথায় কোকিয়ে উঠলাম। ওর হাতটা আমার গলাটা এত শক্ত করে চেপে ধরেছে যে আমি 1 ফোঁটা বাতাসও নিতে পারছিলাম না। আমার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। আমি হাত পা ছুটছিলাম, কিন্তু ওর ওই হাড়গিলে হাত দুটো যেন লোহার সাঁড়াশি দিয়ে আমার গলা আটকে রেখেছে। ওর মুখটা আমার মুখের একদম কাছে। ওর চোখ দুটো সাদা, আর মুখ থেকে সেই পচা সালফারের দুর্গন্ধ বের হচ্ছে। ওর নিজের গলায় নয়, সেই কর্কশ পৈশাচিক পুরুষালী গলায় আমার কানের কাছে ফিসফিস করে বলল, তুই আমার সাথে খেলবি ভেবেছিলি? তুই দরজা খুলেছিস। এখন তোকে আর তোর পুরো পরিবারকে আমার সাথে যেতে হবে অন্ধকারের ওই রাজ্যে। আমি বুঝতে পারছিলাম আমি মরে যাচ্ছি। আমার চোখের শিরাগুলো ফুলে উঠেছে। আমি শেষবারের মতো আমার সমস্ত শক্তি একত্রে করে ডান পা দিয়ে রিয়ার পেটে সজোরে একটা লাথি মারলাম। ও ছিটকে গিয়ে খাটের পায়ার সাথে ধাক্কা খেল। আমি হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালাম। আমার গলা দিয়ে কাশির সাথে একটু রক্ত বের হলো। রিয়া ফ্লোরে পড়ে আছে, কিন্তু ও মানুষ না, ও যেন কোনো মাকড়সার মতো। ও ফ্লোর দিয়ে হামাগুড়ি দিয়ে খুব দ্রুত পেছাতে পেছাতে ঘরের কোণায় চলে গেল। তারপর ওর মাথাটা ঘাড়ের ওপর দিয়ে এমনভাবে বাঁকালো যেন মনে হচ্ছে ওর ঘাড়ের হাড় ভেঙে গেছে। মট মট করে একটা বিকট হাড় ভাঙার শব্দ হলো। ও আবার আমার দিকে তাকালো, আর হি হি করে একটা অমানসিক হাসি হাসতে শুরু করলো। হাসিটা ঘরের প্রতিটা দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। আমি দৌড়ে গিয়ে নিচে পড়ে থাকা আব্বা আর মাকে ডাকতে লাগলাম। ওনারা তখনও অজ্ঞান। আমার মনে হলো আমার চোখের সামনেই হয়তো আমার পুরো পরিবার শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে রিয়ার ওই পৈশাচিক হাসিটা হঠাৎ করে একটা কান ফাটানো আর্তনাদে পরিণত হলো। ও 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে ফ্লোরে লুটিয়ে পড়ল এবং চিৎকার করতে লাগলো, পুড়ছে, আমাকে পুড়িয়ে দিচ্ছে। আমি বুঝতে পারলাম না কি হলো, কিন্তু পরক্ষণেই বুঝলাম ফজর হয়ে আসছে। দূর থেকে কোনো একটা মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আজানের আওয়াজটা ঘরে ঢোকার সাথে সাথেই রিয়ার শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। ও মেঝেতে আছাড় খেতে লাগল। ওর মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছিল। আজান শেষ না হওয়া পর্যন্ত ওর ওই তাণ্ডব চলল। তারপর হঠাৎ করেই ও নিস্তেজ হয়ে গেল। পুরো শরীর এলিয়ে পড়ল ফ্লোরে। আমি দৌড়ে ওর কাছে গেলাম, ওর পালস চেক করলাম। খুব দুর্বল, কিন্তু ও বেঁচে আছে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। আমি রিয়াকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দিলাম। তারপর আব্বা আর মায়ের মুখে পানি ছিটিয়ে তাদের জ্ঞান ফেরালাম। তারা যখন চোখ খুললেন, তারা কিছুই বুঝতে পারছিলেন না কি হয়েছে। তারা ভেবেছিলেন কোনো ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছেন, কিন্তু আমি জানতাম এটা কোনো দুঃস্বপ্ন না, এটা বাস্তব। আমি আমার পরিবারের ওপর একটা আন্তর্জাতিক শয়তানকে লেলিয়ে দিয়েছি। সকাল হতেই আমি পাগলের মতো এক বন্ধুর কাছে ছুটলাম। আমার বন্ধু শিহাব। ও খুব ধার্মিক এবং এসব বিষয়ে ওর ভালো জানাশোনা আছে। আমি ওকে সব খুলে বললাম, ইটালির ভ্যাটিকান থেকে শুরু করে গতরাতের রিয়ার উপর আক্রমণের ঘটনা পর্যন্ত। শিহাব সব শুনে কিছুক্ষণ চুপ রইল। ওর কপালে চিন্তার ভাঁজ। ও বলল, রাহাত, তুই তো বিরাট বড় ভুল করেছিস। তুই শুধু একটা অশুভ জিনিসকে আনিসনি, তুই একটা অভিশাপ নিয়ে এসেছিস। ভ্যাটিকানের ওই বইগুলো সাধারণ কোনো বই নয়, ওগুলো ব্ল্যাক ম্যাজিক বা ডার্ক আর্টসের সবচেয়ে আদিম রূপ। তুই ওই দরজাটা খুলেছিস, এখন তোকেই ওটা বন্ধ করতে হবে। কিন্তু তোর একার পক্ষে এটা সম্ভব না। আমাদের এক্ষুনি বড় হুজুরের কাছে যেতে হবে। আমরা আর এক মুহূর্ত দেরি করিনি। সোজা ছুটে গেলাম যাত্রাবাড়ির দিকে, একজন পরিচিত বিশ্বস্ত মুফতি সাহেবের কাছে। ওনার নাম ছিল মুফতি আব্বাস। বয়স 60-এর কাছাকাছি, খুব শান্ত আর নুরানি চেহারা। আমরা ওনার কাছে গিয়ে সব খুলে বললাম। উনি খুব মনোযোগ দিয়ে সব শুনলেন, বিশেষ করে যখন আমি ভ্যাটিকানের কালো বই আর রিয়ার ফ্লোরে আঁকা সেই অদ্ভুত জ্যামিতিক চিহ্নগুলোর কথা বললাম। ওনার চোখ দুটো বড় বড় হয়ে গেল। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা রাহাত, তুমি তো সাধারণ কোনো জিন বা শয়তানের কবলে পড়নি। তুমি যেটার কথা বলছো সেটা হলো লুসিফেরিয়ান ডার্কনেস বা ইবলিসের অনুসারী কোনো প্রাচীন পিশাচের আত্মা। এরা ইউরোপ বা ভ্যাটিকানের ওই সব পুরনো গির্জা আর মাটির নিচের লাইব্রেরিগুলোতে বন্দী থাকে। তুমি যখন ওই বইটা ছুঁয়েছিলে, তখন তোমার মনের দুর্বলতা আর কৌতূহলকে কাজে লাগিয়ে সে তোমার আত্মায় একটা অদৃশ্য চুক্তি বা প্যাক্ট করে ফেলেছে। সে এখন তোমার রক্তের সাথে মিশে গেছে। সে ইতালিতেও থাকতে পারে, আবার বাংলাদেশেও থাকতে পারে, কারণ শয়তানের কাছে দূরত্ব কোনো বাধা নয়। আমার বুকটা কেঁপে উঠল। আমি কাঁদ কাঁদ গলায় বললাম, হুজুর, আমাকে বাঁচান। আমাকে মেরে ফেলুক, সমস্যা নাই, কিন্তু আমার ছোট বোনটা, আমার বাবা মা যেন বেঁচে থাকে। আপনি যা বলবেন আমি তাই করব। হুজুর একটু ভাবলেন, তারপর বললেন, আজ রাতটাই হলো মূল রাত। সে আজ রাতে আবার আসবে, আর আজ রাতে যদি আমরা তাকে আটকাতে না পারি, তাহলে তোমার বোনকে আর বাঁচানো যাবে না। সে তোমার বোনের আত্মাকে পুরোপুরি দখল করে নেবে। আমি আজ রাতে তোমাদের বাসায় আসব, কিন্তু মনে রেখো, লড়াইটা হবে খুব কঠিন, কারণ সে বিদেশি শয়তান, সে খুব শক্তিশালী। সেদিন রাতে হুজুর এলেন, সাথে ওনার দুজন ছাত্র। আমরা রিয়ার রুমটাকে পুরো খালি করে ফেললাম। শুধু রিয়া বিছানায় শুয়েছিল। ও তখনও পুরোপুরি সেন্সলেস। হুজুর রিয়ার চারপাশে আতর ছিটালেন আর কিছু দোয়া পড়ে পুরো ঘরে ফু দিলেন। আমরা সবাই রিয়ার বিছানার চার কোণায় দাঁড়ালাম। রাত তখন হয়তো 12টা বাজে। হুজুর আমাকে বললেন, রাহাত, আজ রাতে তুমি 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করবে না, আর যাই হোক ঘর থেকে বেরোবে না। সে তোমাকে ভয় দেখানোর সব রকম চেষ্টা করবে, কিন্তু তুমি যদি ভয় পাও তাহলে আমরা হেরে যাব। রাত বাড়তে লাগল। 1টা, 2টো, 2:30। চারদিক একদম নিস্তব্ধ। শীতের রাত, ঢাকার কোলাহল সব থেমে গেছে। হুজুর হঠাৎ বললেন, সে আসছে, প্রস্তুত থাকো। হঠাৎ করে আমাদের বাসার সব লাইট নিজে থেকেই দপ করে নিভে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। শুধু রাস্তার আলো জানালা দিয়ে সামান্য ভেতরে আসছিল, আর সেই সাথে রিয়ার রুমের জানালার কাঁচগুলো থরথর করে কাঁপতে শুরু করল। মনে হলো বাইরে কোনো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় শুরু হয়েছে, কিন্তু বাইরে কোনো বাতাস ছিল না। হঠাৎ রিয়ার খাটের পায়াগুলো ক্যাচ ক্যাচ করে উঠল। আমরা সবাই দেখলাম রিয়া খুব ধীরে ধীরে একটা যন্ত্রের মতো বিছানায় উঠে বসল। ওর মাথাটা নিচের দিকে ঝোঁকানো, ওর চুলগুলো সামনের দিকে এসে মুখটা ঢেকে রেখেছে।
হুজুর সাথে সাথে কুরআন থেকে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। উনার গলা খুব ভরাট আর স্পষ্ট, কিন্তু হুজুরের পড়া শুরু হতেই রিয়া হঠাৎ করে মাথা তুলল। ওর চোখ দুটো সেই সাদা, মণিহীন। ও হুজুরের দিকে তাকিয়ে হি হি করে হাসতে লাগল। তুই আমাকে তাড়াবি? আমি তোদের সবাইকে শেষ করে দেব। এই মেয়েটা এখন আমার, ও আমার বইয়ের নতুন পৃষ্ঠা হবে। রিয়ার গলাটা রিয়ার ছিল না, ওটা ছিল সেই ভ্যাটিকানের বেসমেন্টের কর্কশ পৈশাচিক গলাটা। হুজুর থামলেন না, তিনি আরও জোরে, আরও জোরালো কণ্ঠে কুরআন তিলাওয়াত করতে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রিয়ার শরীরটা হঠাৎ করে কাঁপতে শুরু করল। ও 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরল। ও চিৎকার করতে লাগল, কিন্তু সেটা কোনো মানুষের চিৎকার ছিল না। মনে হলো কোনো বন্য পশু যন্ত্রণায় গোঙাচ্ছে। বন্ধ কর, বন্ধ কর, এটা পুড়ছে, আমাকে পুড়িয়ে দিচ্ছে। আমি দেখলাম রিয়ার মুখ থেকে কালো ধোয়ার মতো কিছু একটা বেরোতে শুরু করেছে, আর সেই সাথে ওই পচা মাংস আর সালফারের গন্ধে পুরো ঘর ভরে গেল। হঠাৎ করে রিয়া এক লাফে বিছানা থেকে হুজুরের দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু হুজুর উনার হাতে থাকা একটা তসবি রিয়ার দিকে ছুঁড়ে মারলেন। তসবিটা রিয়ার গায়ে লাগতেই ও ছিটকে গিয়ে ফ্লোরে আছড়ে পড়ল। ও ফ্লোরে সাপের মতো এঁকে বেঁকে পেছাতে পেছাতে দেয়ালের দিকে চলে গেল। তারপর ও দেয়াল বেয়ে উপরের দিকে উঠতে শুরু করল। হ্যাঁ ভাই, আমি নিজের চোখে দেখেছি একটা মানুষ মাকড়সার মতো দেয়াল বেয়ে সিলিংয়ের দিকে উঠে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছিলাম না, আমার হাত পা কাঁপছিল। আমি শুধু মনে মনে আল্লাহকে ডাকছিলাম। রিয়া সিলিংয়ের ঠিক মাঝখানে গিয়ে উল্টো হয়ে ঝুলে রইল, ওর মুখটা আমাদের দিকে। ওর চোখ দিয়ে তখন কালো রঙের কোনো তরল পদার্থ গড়িয়ে পড়ছে। হুজুর এবার উনার চোখ বন্ধ করে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে শুরু করলেন। উনার পড়া এতই পাওয়ারফুল ছিল যে আমার মনে হলো ঘরের ভেতরের পুরো বাতাসটা যেন পবিত্র হয়ে যাচ্ছে। আর তখনই রিয়া সিলিং থেকে ধপ করে ফ্লোরে পড়ে গেল। কিন্তু ও একা পড়ল না, ওর শরীর থেকে একটা বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী আলাদা হয়ে গেল। সেই 8 ফুট লম্বা ফ্যাকাশে চোখের বিশাল ছায়াটা ঘরের মাঝখানে দাঁড়িয়ে হুজুরের দিকে তাকিয়ে একটা বিকট গর্জন করে উঠল। গর্জনের শব্দে ঘরের একটা জানালার কাঁচ ঝনঝন করে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হুজুর উনার জায়গা থেকে এক চুলও নড়লেন না। উনি উনার ডান হাতটা ওই ছায়ার দিকে প্রসারিত করে দিলেন এবং খুব শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় কণ্ঠে আরবিতে কিছু একটা পড়লেন। আমি শুধু দেখলাম ছায়াটা যেন ওই পড়ার আঘাতে কুকড়ে যেতে শুরু করল। ওটা 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরল, যন্ত্রণায় ছটফট করতে করতে একটা ঘূর্ণির মতো ঘুরতে লাগল। আর তারপর চোখের পলকে একটা বিশাল আগুনের ফুলকির মতো ফ্ল্যাশ করে সেই কালো ছায়াটা ফ্লোরের টাইলসের ভেতর দিয়ে মাটির নিচে মিলিয়ে গেল। সাথে সাথে ঘরের লাইটগুলো আবার জ্বলে উঠল। সব শান্ত, কোনো বাতাস নেই, কোনো পচা গন্ধ নেই। শুধু রিয়া ফ্লোরে পড়ে আছে বেহুশ হয়ে। হুজুর একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্লোরে বসে পড়লেন। উনার শরীর ঘামে ভিজে গেছে। উনি আমাকে বললেন, যাও রাহাত, তোমার বোনকে ওঠাও, ও এখন মুক্ত, শয়তানটা চলে গেছে। আমি দৌড়ে গিয়ে রিয়াকে বুকে জড়িয়ে ধরলাম। ও চোখ খুলল, ওর চোখ দুটো আবার আগের মতো স্বাভাবিক। ও শুধু বলল, ভাইয়া, আমার খুব মাথা ব্যথা করছে, আমি কোথায়? আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে ফেললাম। আমরা বেঁচে গেছি, আমার পরিবার বেঁচে গেছে। হুজুর যাওয়ার আগে আমাকে একটা কথা বলে গিয়েছিলেন। উনি বলেছিলেন, রাহাত, তুমি অনেক বড় বিপদ থেকে বেঁচেছ, কিন্তু মনে রেখো, তুমি যে দরজাটা খুলেছিলে সেটা আমি আজ রাতের মতো বন্ধ করেছি। কিন্তু শয়তান কখনো মরে না, সে শুধু অপেক্ষা করে। সে হয়তো ইতালিতে ফিরে গেছে, হয়তো আবার ভ্যাটিকানের ওই বেসমেন্টেই বন্দী হয়েছে, কিন্তু সে তোমার চেহারা চেনে, সে তোমার নাম জানে। তুমি আর কোনো দিন ভুল করেও এমন কোনো অশুভ জিনিসের ধারে কাছে যাবে না। আমি হুজুরের কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আমি ইতালিতে আর ফিরে যাইনি, আমি আমার কোম্পানির চাকরি ছেড়ে দিয়েছি। আমি এখন দেশে একটা ছোট চাকরি করি আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। রিয়া পুরোপুরি সুস্থ। ও ওই দিনগুলোর কোনো কথাই মনে করতে পারে না। ডাক্তাররা বলে ওর একটা সিভিয়ার নার্ভাস ব্রেকডাউন হয়েছিল, কিন্তু আমরা জানি সত্যিটা কি ছিল। শাহাদাত ভাই, আমার গল্পটা এখানেই শেষ। আমি আজ শান্তিতে ঘুমাতে পারি, আমার বোন ভালো আছে, আমার বাবা মা ভালো আছেন। কিন্তু মাঝে মাঝে
যখন আমি একা বাথরুমে যাই আর আয়নার দিকে তাকাই, আমার মনে হয় আমার প্রতিবিম্বের ঠিক পেছনে খুব আবছাভাবে সেই 8 ফুট লম্বা কালো ছায়াটা এখনো দাঁড়িয়ে আছে, আর সে তার ওই সাদা চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলছে, আমি আবার আসব রাহাত। আমি জানি না সে কবে আসবে, কিন্তু আমি জানি সে আমাকে ভোলেনি। ধন্যবাদ ভাই আমার এই দীর্ঘ কাহিনী শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর কখনো নিষিদ্ধ কোনো জিনিস ছুঁতে যাবেন না। সব দরজা খোলার জন্য তৈরি হয় না, কিছু দরজা বন্ধ রাখাই ভালো, কারণ একবার খুললে আপনি আর একা থাকবেন না। প্রিয় শ্রোতা, এই ছিল রাহাত ভাইয়ের জীবনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার শেষ পরিণতি। আপনারা যারা প্রথম পর্ব শুনেছিলেন তারা আজ জানতে পারলেন ভ্যাটিকানের সেই নিষিদ্ধ বইয়ের অভিশাপ কিভাবে বাংলাদেশের মাটিতে শেষ হয়েছিল। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ঘটনাটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন ভয়ঙ্কর ঘটনা শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সাথে যদি এমন কোনো গা ছমছমে অমানবিক ঘটনা ঘটে থাকে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনি চাইলে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, ছদ্মনাম ব্যবহার করা হবে। ঘটনা পাঠানোর ঠিকানা bhutfm98bd@gmail.com। আর হ্যাঁ, আজ রাতের এই এপিসোড শোনার পর যদি আপনি একা বাথরুমে যান আর আয়নার সামনে দাঁড়ান, তাহলে একবার নিজের প্রতিবিম্বের পেছনে ভালো করে খেয়াল করবেন, ওখানে কি শুধু আপনি আছেন নাকি অন্য কেউ আপনার দিকে তাকিয়ে হাসছে। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। শুভরাত্রি। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনাটিতে। আমরা সবাই জানি পবিত্র রমজান মাসে সব অশুভ শক্তিকে শিকল দিয়ে বন্দী করে রাখা হয়, কিন্তু সত্যিই কি তাই, নাকি আমাদের চোখের আড়ালে এমন কিছু থেকে যায় যার কোনো বৈজ্ঞানিক বা স্বাভাবিক ব্যাখ্যা আমাদের কাছে নেই? আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মিরপুর 11 থেকে আমাদের এক লিসনার তাসলিমা। 2018 সালের রোজার মাসে তার আর তার বোনের সাথে একই রাতে ঘটেছিল এক হাড় হিম করা ঘটনা। চলুন তাসলিমার মুখ থেকেই শোনা যাক সেই রাতের অমীমাংসিত ঘটনা কি। ভয়ের আরেক নাম ভূত FM 9.8। আসসালামু আলাইকুম শাহাদাত ভাইয়া, আশা করছি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি তাসলিমা মিরপুর 11 থেকে বলছি। যে ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি এবং আমার বোনের সাথে ঘটা একটি সত্যি ঘটনা। তো যাই হোক, ঘটনাটি শুরু করছি। তো ঘটনাটি আমার পরিবারের মানুষ সবাই জানে, কিন্তু কোনো প্ল্যাটফর্মে এই প্রথম আমার ঘটনাটি শেয়ার করা, তাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি আজ হতে 8-9 বছর আগের ঘটনা। 2018 সালে রোজার মধ্যে ঘটেছে এরকম একটি ঘটনাটি শেয়ার করব। ঘটনাটির ব্যাখ্যা আজও আমি খুঁজে পাইনি কোথাও। তো যদি কারো কাছে কোনো এই ঘটনাটির কোনো ব্যাখ্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো যাই হোক, ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি ছিল রোজার মধ্যে। তো একদিন আমি আগে প্রথমে আমার বাসার ইনস্ট্রাকশনটা দিই। আমাদের বাসাটি ছিল আমি যে রুমটাতে থাকতাম, আমার এই রুমের সাথে ছিল ড্রয়িং ডাইনিং এবং কিচেন। আর আমার আম্মু আব্বু থাকতো এবং মাঝখান দিয়ে সিঁড়ি এসেছে বাসার। আর তার অপোজিটের আরেকটা ফ্ল্যাট ছিল, এই ফ্ল্যাটে আমার আম্মু আব্বু থাকতো। ওটি ছিল সিঙ্গেল রুমের একটি ফ্ল্যাট। আর আমি যে পাশে থাকতাম, যে রুমটিতে থাকতাম, ওই রুমটির সাথে ছিল আর কি ড্রয়িং ডাইনিং অ্যান্ড কিচেন। তো রোজার সময় আমি আমার বোন থাকতাম এক রুমে, আর আমার মা বাবা থাকতো অপোজিটের ওই রুমটির মধ্যে।
তো খাওয়া দাওয়া তো যেহেতু ড্রয়িং ডাইনিং এদিকে ছিল ডাইনিং স্পেস, তো এখানেই খাওয়া দাওয়া, এই পাশটাতেই খাওয়া দাওয়া করা হতো। তো ওই দিন আমার মানে বড় আপু গিয়েছিল শপিংয়ে। স্বাভাবিক রোজার মধ্যে শপিংয়ে গিয়েছে, আসতে একটু লেট হবে, এই সন্ধ্যার পর গিয়েছে যেহেতু, এই জন্য। তো ওই দিন আজ যেহেতু রোজার সময় সন্ধ্যায় মানে ভোর রাত্রে উঠতে হয়, এর জন্য একটু সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে আর কি শুয়ে পড়ার প্রিপারেশন নেওয়া হয় আর কি। তো আম্মু আব্বু খেয়ে দিয়ে চলে গিয়েছে তাদের রুমে ঘুমাতে। তো আমি সেদিন একা। তো অ্যারাউন্ড ওই টাইমটা মনে হয় খুব বড় জোর যে অনেক যে রাত হয়েছিল তাও না, 12টা থেকে 12:30টার মতো বাজতে ছিল তখন। তো যাই হোক, তো আমি খাওয়া দাওয়া করে আমার রুমে এসে মোবাইল স্ক্রল করছি। হঠাৎ করে মনে হলো, তো আম্মু যাওয়ার আগে আমি আবার দরজাটি বন্ধ করে দিয়ে এসেছিলাম এবং বলা ছিল যে আপু আসলে যেন দরজাটি খুলে দেয় এবং আম্মু আব্বুকে যেন জানানো হয় যে আপু আসছে। তো আম্মু আব্বু শুতে চলে গিয়েছিল, কিন্তু তারা আসলে ঘুমায়নি, ওই যে আপু বাহিরে তারাও গল্প হয়তো করছিল রুমের মধ্যে, তো আমিও আমার রুমে। তো যেহেতু আমি আবার ওই অতিরিক্ত মানে লাইট টাইট অত একটা পছন্দ করতাম না, আমি এমনি সময় তো আমি বাসায় থাকলে আমি অন্ধকারের মধ্যেই থাকতাম। তো যাই হোক, অন্ধকারের মধ্যেই আমি দেখা যেত যে থাকা হতো। তো যাই হোক, তো আম্মু চলে যাওয়ার পর আমি আবার নিজেই দরজা লাগিয়ে দিয়ে এসে শুয়ে শুয়ে মোবাইল দেখছি। তো এবার একটু আমার রুমের বর্ণনা দেই যে আমার রুমের খাট বরাবর হচ্ছে আমার ড্রেসিং টেবিল রাখা। তো ডেফিনেটলি ড্রেসিং টেবিলে তাকালে মানে অপোজিটের সব কিছু খুবই স্পষ্ট দেখা যায়, মানে এই পজিশনে হচ্ছে আমার মানে রুমের ডেকোরেশনটা আর কি। তো হঠাৎ করে আমার মনে হলো যে মানে সামনের রুমে ডাইনিংয়ে কেউ খুব জোরে হাঁটাচলা করছে এবং জিনিসপত্র সরাচ্ছে টেবিল থেকে, মনে হচ্ছে যে রান্নাঘরে নিয়ে কিছু রাখছে, রান্নাঘর থেকে এনে টেবিলে কিছু রাখছে, এরকম খুব আওয়াজ হচ্ছে অনেকক্ষণ যাবত। তো আমি প্রথমে ভেবেছি যে হয়তো আম্মু এসেছে ঘরে, অথবা আব্বু এসেছে, কেউ হয়তো কোনো কিছু, অথবা আম্মু প্রায় সময় এসে গুছায় অথবা রান্নাঘরে বিভিন্ন কাজের জন্য আসে। তো আমি ওটা ভেবে তার প্রথমে না ইম্পর্টেন্স দিইনি। তো হঠাৎ করে আমার মনে হলো যে আজকে তো দরজা আমি ভিতর দিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম, তো শব্দ কোথা থেকে হলো। তো যখন আমার এরকম মনে হয়েছে, তো আমি না যে মানে দাঁড়িয়েছি আমার রুমের দরজার সামনে যে দাঁড়ালাম। তো যাওয়ার সাথে সাথে পরিবেশ পুরো ঠান্ডা, কোনো কিছুর কোনো আওয়াজ নেই, কোনো জিনিসপত্র রাখার মানে কোনো আওয়াজ নেই, একদম নর্মাল সব কিছু। তো আমি আবার যে মানে শুয়ে পড়েছি, শুয়ে আমি আবার আমার মতো সেমভাবে ফেসবুক দেখা নিয়ে ব্যস্ত, স্ক্রলিং করতেছি। তো হঠাৎ করে আবার সেই একই রকম কেমন জানি মানে খুব জোরে টেবিল নাড়ানোর আওয়াজ, চেয়ার নাড়ানোর আওয়াজ, জিনিসপত্র সরাচ্ছে কেউ, এরকম আওয়াজ অনেক হচ্ছে। তো সেকেন্ড টাইম যখন হলো তখন আমার একটু মানে খুব অদ্ভুত লাগলো বিষয়টা, যে যেহেতু মানে কেউ নেই হঠাৎ করে, তো আমার কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগলো যে আবার হচ্ছে। তো আমি আবার এসে কি করলাম, দরজাটার সামনে এসে দাঁড়িয়েছি, তখনও সবকিছু নীরব এবং পরিবেশটা হঠাৎ করে মনে হলো কি এত ঠান্ডা, মানে একটু কেমন যেন একটু অদ্ভুত রকমের একটু একটা পরিবেশ আমার কাছে মনে হচ্ছিল ওই সময়টাতে। তো আমি কি করলাম, এসে আমার খাটের উপর এসে বসেছি, তখন পর্যন্ত আমার রুমের লাইট অফ। তো এসে বসেছি, বসার পরে হঠাৎ করে আমার মনে হলো যে কেউ আমার রুমের দরজা দিয়ে ঢুকে চলে গিয়েছে। তো ঠিক আমার খাটের আবার অপোজিটেই অনেক বড় জানালা আমার। হঠাৎ করে আমার মনে হলো যে কেউ রুমের মধ্যে একদম পায়ের আওয়াজ, কোনো একটা অবয়ব, এবং আমি স্পষ্ট সেটা মানে আমি দেখেছি, প্লাস মানে শুনলাম যে কিছু একটা চলে গেল হেঁটে। তখন না মানে আমার একটু কেমন যেন একটু ভয় লাগা কাজ করলো। তো আমি তখনও চুপ করে বসে আছি। আর আরেকটা বিষয় ভাই, আমি না তখন না একটু মানে ওই সময়টাতে আমি মানে যে বলো না টিনেজ লাইফে এই টাইপের ব্যাপারগুলো বিশ্বাস করা হয় না, এরকম টাইপের একটা ব্যাপার ছিল আমার মধ্যে। মানে ওই যে একটু মানে বুঝতাম অথবা বিশ্বাসও করতাম, কিন্তু যে মানতে চাইতাম না যে এরকম হচ্ছে না, এরকম না, এটা হয়তো হ্যালিসিনেশন অথবা আমি হয়তো বেশি ভাবছি, এরকম ব্যাপারগুলো চিন্তা করে না মানে ইগনোর করতাম। তো হলো কি যে আমি হঠাৎ করে আমি যখন আয়নার দিকে মানে আমার যেহেতু মানে বললাম যে আমার খাট বরাবর আমার আয়নাটা ছিল,
হঠাৎ করে আমার মনে হলো যে আয়নাতে আমি সবসময় শুনেছি যে কোনো কিছু রিফ্লেকশন বা কোনো কিছু কখনো আয়নাতে বোঝা যায় না, কিন্তু ওই দিন মানে আমি পুরো স্পষ্ট দেখলাম যে কিছু একটা মানে এমন না মানে একটা আকৃতি আমার মনে হলো যে আমি কিছু একটা রিফ্লেকশন আয়নাতে দেখতে পেলাম। তো হঠাৎ করে তখন আমি কি করলাম, আমার হাতে যে ফোন ছিল ওই ফোনটা নিয়ে কি করলাম, আমি মানে ফ্ল্যাশ অন করে দিয়েছি। তো তখন ফ্ল্যাশ অন করার সাথে সাথে আমি যে আমার রুমের মানে লাইট অন করে দিয়েছি। তো তখন সবকিছু স্বাভাবিক, যে কোনো সমস্যা নেই বা কিছু। তো আমি কি করলাম, লাইটটা অন করে আমি দাঁড়িয়ে আছি। তো ঠিক তার 2 মিনিট পরে আমার বোন মানে এসে কলিং বিল দিয়েছে। তো আমি সাথে সাথে গেলাম বোনের কাছে, যে মানে বোন আসছে, তো দরজা খুলে দিলাম। তো আমার বোন আসার সাথে সাথে আমি বললাম কি যে আচ্ছা আজকে একটু গরম লাগতেছে, ভালো লাগতেছে না, আমি আম্মুর ঘরে যাই, মানে আম্মু আব্বুর ঘরে যাই। আমার আম্মু আব্বুর ঘরে এসি ছিল, তো আমি বলতেছে যে আমি তাহলে একটু এসিতে যে শুই, আমার ভালো লাগতেছে না এই ঘরে, তুমি তাহলে থাকো। আমার বোন বলতেছে আচ্ছা ঠিক আছে। তো আমি চলে গেলাম আমার আম্মু আব্বুর রুমে, যে দেখে আম্মু আব্বু যাক না তখন, তো যে জানালাম যে বোন এসেছে। তো তার আমি তখন বসে বসে মোবাইল দেখতেছি, শুই নাই, তো সোফায় বসে ফোন করতেছি। হঠাৎ ঠিক আনুমানিক 10 মিনিট পর দেখে আমার বোন আমাকে ডাকতেছে। তো আসছি এ পাশে যে কি হয়েছে, তো পরে বলতেছে যে আমি ভাত খাবো, তুই একটু থাকে ঘরে। পরে আমি বলতেছি তো ওই দিন আমার সন্ধ্যায় একটু আবিজাবি খাওয়ার কারণে আমি আবার মানে ওই দিন মানে ভাত খাইনি রাতে, ভেবেছি যে একবারে ভোর রাত্রে খাবো। তো আমি ওকে বলতেছি তো আমিও ভাত খাইনি, তাহলে চলো আমিও খাবো। আমার বোন বলতেছে আচ্ছা ঠিক আছে। তো যখন আমি আর আমার বোন বসেছি খেতে, হঠাৎ করে মানে আমার বোন দেখতেছি যে আমি যেখানে বসা এবং ও মানে আমি যে পাশে যে চেয়ারটাতে বসা তার অপোজিটে আমার বোন বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে। তো তখন মানে ওকে দেখে আমার ক্যান্টিন একটুখানি মানে অস্বাভাবিক মানে মনে হচ্ছিল যে। আর আরেকটা বিষয়, আমার বোন অনেক ভীতু টাইপের ছিল। আমার বোন অনেক স্টিল এখনও এতগুলো বছর চলে গেছে, আমার বোন এগুলোতে খুবই ভয় পায় এবং একটু ভীতু টাইপের, ও মানে একদম আগে থেকে এরকম ছিল। তো আমি ওর চেহারা দেখেই বুঝেছি যে সামথিং ইজ রং। তো আমি ওকে বললাম যে কি হয়েছে। পরে ও আমাকে বলতেছে যে কিছু হয়নি, তাড়াতাড়ি খেয়ে উঠে যায়, ও খেয়ে ও চল আম্মুর ঘরে যাবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো খাচ্ছে, তো বারবার আমার পিছনে মানে নোটিস করতেছে কিছু। তো আরেকটা বিষয় জানাই, যখন আমি মানে আমার বোন ডাক দেওয়ার পর এসেছি রুমে, এপাশে আসার পর থেকে আমার কেন জানি মনে হচ্ছে যে আমি আর আমার বোন বাদেও কোনো কিছু না একটা না প্রেজেন্স ছিল, বলে না যদি একটু ফিল হয়। তো আমার কেন জানি বারবার মনে হচ্ছিল যে আমি আর আমার বোন বাদেও মানে কিছু একটা মানে কেউ হয়তো আবার মানে একটু হাঁটাহাঁটি করছে, মানে কিছু একটা মানে প্রেজেন্স আমি ফিল করছিলাম। তো যাই হোক, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করলাম। তো খাওয়ার সময় 3-4 বারে আমার বোন বারবার আমার পিছনে দেখছিল। তো আমি হঠাৎ করে বললাম যে তোমার কি এরকম মনে হচ্ছে যে এখানে তুমি আর আমি বাদেও কিছু আছে? তো হঠাৎ করে এই মুহূর্তে আমার বোন আমার দিকে তাকিয়ে হঠাৎ করে একটু চুপ থেকে বলতেছে কেন, তোরও কি এরকম মনে হচ্ছে? পরে আমি বলতেছে হ্যাঁ। তো আমি যেহেতু জানি যে আমার বোন একটু ভয় পায়, তো আমি ওকে বললাম যে আচ্ছা চলো তাড়াতাড়ি খাওয়া শেষ করে চলো ওই ঘরে চলে যাই। তো যাই খাওয়া দাওয়া শেষ করে আমার বোন কি করলো, হাতটা দিয়ে ওনা চলে গেছে। তো আমার রুমে চলে গেছে। তো আমি আবার আমার ফোন নিয়ে হেডফোন নিয়ে একটু মানে ওই যে বললাম না আমি একটু বরাবর একটু সাহসী টাইপেরই ছিলাম। তো আমি আবার একটু মানে ফ্রেশ হয়ে দেন ফোন নিয়ে গেছি। হয়তো 5-7 মিনিটের মতো আমার লেগেছে দরজা আটকিয়ে সব কিছু। যখন গেলাম হঠাৎ করে দেখতেছি যে আমার বোন খুব ভয় পাচ্ছে এবং আমার বোন রীতিমতো কান্না করতেছে আর বসে রয়েছে এবং ওর শরীর অসম্ভব পরিমাণ কাঁপতেছে। আর ওই মুহূর্তে মানে আমার আব্বু হঠাৎ করে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমার আব্বু খুবই একজন মানে আল্লাহ ভীরু একজন মানুষ ছিলেন। আমার বাবা এখন বেঁচে নেই। তো উনি মানে ওনার মানে কি বলবো ভাইয়া, মানে আমার আব্বু খুবই একজন আল্লাহ ভীরু মানুষ ছিলেন এবং সে অনেক কিছু মানে অলমোস্ট মানে কোরআন শরীফ তার অর্ধেকের মতো তার মানে মুখস্থ ছিল অনেক ছোট থেকে। আমার আব্বু নিজে মানে অনেক ছোট থাকতে সে নাকি মানে কোরআন খতম দিয়েছেন এবং বেশ কয়েকবার। এবং আমার আব্বুর মানে নিজস্ব মাদ্রাসা ছিল, গ্রামে থাকতেন যখন আব্বু।
তো এটা তার ইসের। তো যাই হোক, আমার আব্বু দেখতেছি যে উনি কোরআন শরীফ পড়ে আমার বোনকে, মানে ওই মুহূর্তে আব্বুর সাথে সাথে যে দেখলাম যে মানে অজু করেছে কোরআন শরীফ নিয়ে আমার আব্বু একের পর এক মানে সূরা পড়ে এবং বিপদে সে নিজেই যা পারতি করে আমার বোনকে ঝেড়ে দিচ্ছে। তো আমি চুপচাপ বসে রয়েছি। তো যাই হোক, তো আব্বুকে দেখছি যে মানে আমার বোনকে সূরা পড়ে রিল্যাক্স করার চেষ্টা করছে। তো তারপর যেটা আমার বোনের মুখ থেকে শোনা, একটু রিল্যাক্স হো, তখন বললো আমাদেরকে যে যখন আমার বোন এসেছে তখন তো আমি এপাশে চলে আসছি আম্মুর রুমে। ওর নাকি হঠাৎ ও ড্রেস চেঞ্জ করে মানে এসে ফ্রেশ হয়ে ঠয়ে ও নাকি ওয়াশরুমে গিয়েছিল পা ধোয়ার জন্য। তো ও নাকি যখন পা ধুচ্ছে ওর নাকি হঠাৎ মনে হয়েছে যে ওর পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। ওর নাকি এরকম ফিল হচ্ছিল যে কেউ একজন মানে ওর পিছনে এসে দাঁড়িয়েছে। তো ও হঠাৎ করে যখন পিছনে মানে ফিরলো, ও দেখলো যে কেউই নেই। আর এরপরও যখন মানে হাত মুখ ধুয়ে ভিতরে রুমে গিয়েছে আবার ইটি করতে, তো ওর নাকি মনে হচ্ছিল যে কেউ ওর পিছনে পিছনে আসতেছে। তো ওরকম যখন ওর মনে হয়েছে তখনই যে কিছুক্ষণ পর আর কি আমার আবার ডাক পড়েছে যে তুমি আসো, আমি এই যে খাবো। তো আমার বোন প্রচণ্ড ভয় পেয়েছে, প্রচণ্ড ভয় পেয়েছে ও, মানে এটা মানে বোঝানোর মতো না। আর আমি ভয় পেয়েছি আসলে কি বিষয়টা ছিল আমি জানি না। আমি এটাই ভেবে নিয়েছিলাম যে ব্যাপারটা হয়তো হ্যালুসিনেশন, হয়তো আমার সাথে এরকম ঘটেছে। কিন্তু যখন সেম জিনিসটা আমার বোনের সাথেও ঘটেছে তখন মনে হয়েছে যে না, ব্যাপারটা মোটেই স্বাভাবিক না, এখানে কিছু তো সমস্যা আছে। তো ভাইয়া আমি সবসময় এটাই জানতাম যে রোজা রমজানের দিন হয়তো এরকম কোনো কিছু মানে এই জিনিসটা রোজার মধ্যে ঘটা যেহেতু আমার সাথে, আমি আজও এই কথার কোনো মানে যেটা কি ছিল বা কি আমি আজও জানি না। তো এই ছিল আমার ঘটনা। আমি প্রথম আমার মানে কোনো ঘটনা আমি এরকম কোনো প্ল্যাটফর্মে হয়তো শেয়ার করতে যাচ্ছি, তাই যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাসলিমাকে তার জীবনের প্রথম ভৌতিক অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। তাসলিমার এই ঘটনাটি আমাদের মনে অনেকগুলো প্রশ্ন রেখে যায়। রমজান মাসে যখন আমরা বিশ্বাস করি সব অশুভ শক্তি বন্দী থাকে, তখন আয়নার সেই অবয়বটি আসলে কি ছিল? আর দুই বোনের একই রাতে এই অদ্ভুত অনুভূতি কি নিছকই কাকতালীয়? এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের কখনোই জানা হবে না। আপনাদের যদি এই ঘটনাটির কোনো ব্যাখ্যা মনে আসে তবে অবশ্যই আমাদের কমেন্ট বা ইনবক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের জীবনেও যদি এমন কোনো অমীমাংসিত ঘটনা থেকে থাকে তাহলে আমাদের কাছে পাঠাতে ভুলবেন না। কে জানে, হয়তো আপনার ঘটনাটিই হতে পারে আমাদের পরবর্তী এপিসোডে। আপনি চাইলে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, ছদ্মনাম ব্যবহার করা হবে। ঘটনা পাঠানোর ঠিকানা bhutfm98bd@gmail.com। আগামী পর্বে আবার আসব নতুন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। শুভরাত্রি।